লেখক সমীর চক্রবর্তীর চেতনা। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প চেতনা। আরে এত জোরে টেনো না, আস্তে খাও। বিপ্লব দরজা খোলার আওয়াজ পেয়ে আগেই বুঝতে পেরেছিল যে সুতপা এসেছে। একটা চাবি সুতপার কাছেই থাকে, তাই দরজা খুলতে তার কোনো অসুবিধাই হলো না। চাটা বিপ্লব একটু আয়েশ করে খেতে ভালোবাসে। চায়ের কাপে চুমুক দেবার আওয়াজ শুনেই সুতপা সেই ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে কথাটা বলেছে। বিপ্লব কিছু বলে না, শুধু এক চিলতে হাসি ঠোঁটের কোণায় এসে আটকে থাকে। এটাই তার প্রতি সুতপার ভালোবাসা, তা সে বেশ বুঝতে পারে। সুতপা এখন শুক্রবার করে আসে আর সোমবার আবার চলে যায়। রুটিন বাঁধা জীবন ওর। এই দিনটার জন্য বিপ্লব সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকে। সুতপা তার কাছে থাকলে মনে হয় বসন্তের হাওয়া বইছে। ফুরফুরে সেই হাওয়া এসে গায়ে লাগে, বিপ্লবকে আনন্দ দান করে। সুতপা কাছে থাকলে গ্রীষ্মের দাবদাহ বা শীতের হিমেল পরশও তাকে শান্তি দেয়, আনন্দ দেয়। সুতপা যখন থাকে না, তখন বিপ্লবের মনে হয় সে যেন একাকী এক নির্জন মরুভূমির মধ্যে বিচরণ করছে, যেখানে কেউ নেই তাকে বলার জল খেয়েছো, ওষুধ খেয়েছো, বাথরুমে কতক্ষণ যাওনি, যাও এক্ষুনি, খাবে চলো, অনেক বেলা হয়ে গেছে। বিপ্লব বেশ কবছর হলো অবসর নিয়েছে। এখন সারাদিন সে ঘরেই থাকে। মলি চায়ের বাসন নিয়ে শোবার ঘর থেকে বেরোতে গিয়েই সুতপার সাথে দেখা। সুতপা শোবার ঘরে ঢুকতে যাচ্ছিল। মলিকে শোবার ঘর থেকে বের হতে দেখে সে এতটুকু অবাক হলো না। সুতপা মলিকে কিছু বলল না, তবে মিষ্টি করে একটা হাসি ছড়িয়ে দিল। মলিও মিষ্টি করে হেসে শুধু বলল, দিদি তুমি এসে গেছো, ভালোই হয়েছে, এবার আমার ছুটি, আমি এখন বাড়ি যাব। মলি খুব চটপটে মেয়ে। সে 7 মাস হয়েছে এ বাড়িতে কাজে ঢুকেছে। ছিপছিপে গড়ন, শিশু সুলভ মিষ্টি মুখ, দেখতে বেশ ভালো, তবে গায়ের রং একটু চাপা। সুতপা বিছানায় বসা বিপ্লবের কপালে হাত দিয়ে জ্বর মাপার চেষ্টা করল। না, এখন জ্বর নেই। গত 4 দিন ধরে বিপ্লব জ্বরে ভুগছিল। প্রথম দিন সোমবার সন্ধ্যায় জ্বর আসে। সুতপার খুব টেনশন হচ্ছিল এই কদিন। টেনশনটা তার হরেক রকম। সোমবার সকালেই সে বাড়ি থেকে বেরিয়েছিল, আর বিপ্লবের জ্বর এলো সেদিন বিকেলেই। প্রিন্সিপালকে অনেক বলা সত্ত্বেও ছুটি মঞ্জুর হয়নি, তাই মনে মনে প্রিন্সিপালের ওপর রাগে গজরাতে লাগলো। নতুন চাকরি, মাত্র 3 মাস হয়েছে, এখন কোনো ছুটি নেই। তাছাড়া সে চলে গেলে তার ক্লাস নেবার কোনো লোক নেই। সে যে গান শেখায়, তার আগে সে কলকাতায় একটি স্কুলে চাকরি করছিল, টাকা বেশি দিত না। এটা সে হঠাৎ করেই পেয়ে যায় কাগজের বিজ্ঞাপন দেখে। ভালোই টাকা দেয়। এখন ওর টাকার খুব দরকার। দিদি আমি আসছি, দরজা লাগিয়ে দাও। আয়। মলি চলে গেল। সুতপা দরজা লাগিয়ে তাড়াতাড়ি বাইরে জামা কাপড় ছেড়ে ম্যাক্সি পরে নিয়ে এসে দেখল বিপ্লব চোখ বন্ধ করে শুয়ে আছে। এর আগে সে বসেই ছিল। শরীর দুর্বল, তাই হয়তো বেশিক্ষণ বসে থাকতে পারে না। সুতপা বিপ্লবের পাশে বিছানায় বসে তার বুকে আলতো করে হাতটা রেখে বলল, কি গো, এখন শরীর কেমন আছে? একটু মুড়ি ভেজে আনবো? বিপ্লবের ছোট্ট জবাব, আনো। চোখটা সামান্য একটু খুলে জিজ্ঞেস করল, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? সুতপা মুখে কোনো উত্তর দিল না, তবে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল যে তার কোনো অসুবিধা হয়নি। বিপ্লবের এই প্রশ্নটা প্রতিবার শুনে শুনে তার ভালোই লাগে। এই প্রশ্নটা না করলেই তার মন খারাপ হয়ে যেত, অভিমান হতো। সুতপা চায় তার প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসেব যেন বিপ্লবের কাছে থাকে। সে রান্নাঘরে ঢুকে পড়ে। শুকনো লঙ্কা ভাজার সাথে মুড়ি ভাজা খেতে বিপ্লব খুব ভালোবাসে। জ্বরে জিভের স্বাদ চলে যায়, তাই একটু আদা কুচিও সাথে মিশিয়ে যখন বিপ্লবের কাছে এসেছে, তখন বিপ্লব নাক ডেকে ঘুমোচ্ছে।
সুতপা বিপ্লবের পাশে বসে তার চুলে একটু বিলি কাটতেই সে চোখ খুলল, আস্তে করে উঠে বসল। এই মুড়ি ভাজাটা বিপ্লবের খুবই পছন্দ, তবে আজ তার খেতে ইচ্ছে করছে না। সে বলল, খাবো না, ইচ্ছে করছে না। সুতপা কিছু বলল না। সে বিছানায় ভালো করে বিপ্লবের গা ঘেঁষে বসল, তারপর এক মুঠো মুড়ি বিপ্লবের মুখে পুরে দিল। এবার আর বিপ্লব কিছু বলল না। সে জানে কথা বাড়িয়ে লাভ নেই, সুতপা তাকে মুড়িটা খাওয়াবেই। মুড়ি খাওয়ার পর আরও একবার চা হলো। এই একটা ব্যাপারে বিপ্লব কখনোই কোনো আপত্তি করে না। এই ফ্ল্যাটে বিপ্লব 7-8 মাস হয়েছে এসেছে। ছোট্ট ফ্ল্যাট হলেও বেশ সুন্দর। তাছাড়া সুতপা এটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। 2টো শোবার ঘর, 2টো বাথরুম, একটা বড়সড় ড্রয়িং কাম ডাইনিং হল, আর একটা বেশ সুন্দর বড়সড় ব্যালকনি। সুতপা ব্যালকনিটাকে নানান ধরনের ফুল আর পাতাবাহারি গাছের টব দিয়ে সাজিয়েছে। ড্রয়িং রুমের ভেতরে ইনডোর প্ল্যান্টে টব রেখেছে গোটা 3। ঘরের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে এসেছে ওই গাছগুলো। বিপ্লবের গাছের প্রতি সুতপার মতো ভালোবাসা নেই, আবার সে সুতপাকে কিছু করা থেকে বাধাও দেয় না। সুতপা গত কয়েকদিন খুব টেনশনে কেটেছে। বিপ্লবের শরীর খারাপ হলেও সে অস্থির হয়ে যায়। তাছাড়া এত জ্বর। মলি অনেক কিছুই করেছে, মাথা ধুয়ে দেওয়া, কপালে জলপট্টি দেওয়া তো করেইছে। সুতপা তাকে ফোনে যেমন যেমন বলেছে সে তেমন তেমন করেছে। সুতপার মধ্যে কোনো সন্দেহ বাতিক নেই। সে বিপ্লবকে যেমন বিশ্বাস করে তেমনি ভরসাও করে, শুধু তার চিন্তা প্রতিবেশীদের নিয়ে। 5 জন 5 কথা বললে তার খারাপ লাগবে। মলি রান্না করা, ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা সব করে। তাই সে বেশ কয়েক ঘন্টা এ বাড়িতে থাকে। মাঝে বিপ্লবের শরীর খারাপ হতে তাকে আরও কিছুটা অতিরিক্ত সময় থাকতে হয়েছে। এ নিয়েই সুতপার চিন্তা। পাশের ফ্ল্যাটের শ্যান্নাল বৌদি, উল্টো দিকের ফ্ল্যাটের অনন্যাদি সবসময় পরচর্চা, পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে। ওরা সব নজর রাখে কার ঘরে কাজের লোক কতক্ষণ থাকে বা কতক্ষণ ধরে কাজ করে। ওপর থেকে একা পুরুষ মানুষ সারাদিন বাড়িতে থাকে। তারপরেই দেখা হলে ব্যাকা ব্যাকা কথা বলবে। মলিটাও তেমনি বোকা মেয়ে। ওকে কিছু জিজ্ঞেস করলে ও সব গড়গড় করে বলে দেয়। ওকে অনেকবার সুতপা বলেছে যে ওরা কিছু জানতে চাইলে বলবি না, কিন্তু ও চাপতে পারে না, বলে ফেলে। ফলে সমস্যা বাড়ে। সুতপা মনে মনে প্রমাদ গোনে। এবারেও ঠিক তাকে কিছু বলতে আসবে ওই শ্যান্নাল বৌদি অনন্যাদি। সুতপার ইচ্ছে করে মুখের ওপর 2 কথা শুনিয়ে দেয়, কিন্তু পারে না। মনে ভয় হয়। মানুষটা সারা সপ্তাহ একা থাকে, আপদে বিপদে এদেরকেই পাবে সে। তাই কিছু বলে না সে। মনে মনে বলে, যার যা মন চায় করুক, সে কাউকেই কিছু বলবে না। রান্না সব করাই ছিল। মলির রান্নার হাত ভালো। সারা সপ্তাহ সুতপাকে মেসে অখাদ্য খাবার খেয়েই থাকতে হয়, যদিও সে তা বিপ্লবকে কখনোই বলে না। সব সময় বলে যে তার মেসে দারুণ রান্না হয়। বিপ্লব শুনে আশ্বস্ত হয়। রাতের খাবার পরে টুকটাক কাজ করে সুতপা যখন ঘরে আসে, দেখে বিপ্লব ঘুমিয়ে পড়েছে। সে আস্তে করে পাশে শুয়ে পড়ে। বিপ্লব নাক ডাকছে। এই এক রোগ বিপ্লবের। ঘুম এলো কি এলো না, নাক ডাকা শুরু হয়ে যায়। শোবার আগে সুতপা আরও একবার কপালে হাত দিয়ে দেখে সে এসিটাকে চালিয়ে দিয়েছিল। না, এখন জ্বর নেই, বরং বিনবিনে ঘাম হচ্ছে দেখেই সে এসি চালালো। ডাক্তার আঙ্কেলের কাছ থেকে ওষুধ জেনে নিয়ে সে মলিকে দিয়ে আনিয়ে নিয়েছিল। সে ওষুধ খেয়ে বিপ্লব ভালো হয়ে উঠছে। ঠিক 6টায় মলির বেলের আওয়াজে বিপ্লবের ঘুম ভাঙল। পাশ ফিরে দেখল সুতপা গভীর ঘুমে। তাই বিপ্লব উঠে দরজা খুলে দিল। মলি কাজে লেগে যেতেই সুতপার ঘুম ভেঙে গেল। আরে, এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকুনি কেন? বিপ্লবের উদ্দেশ্যে কথা কটা বলে সুতপা উত্তরের অপেক্ষায় না থেকে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে পড়ল। সকালের জলখাবার সবে শেষ হয়েছে। ঠিক তখনই বেলটা বেজে উঠল। দরজা খুলতে দেখতে পেল স্থূলকায় শ্যান্নাল বৌদি ও বেটেখাটো অনন্যাদিকে। দুজনে দাঁত বের করে হেসে দরজার সামনে দাঁড়িয়ে প্রায় একযোগে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? তোমাকে কালকেই আমরা আসতে দেখেছিলাম, রাতে আর আসিনি। দুজনেই একমুখ হাসি ছড়িয়ে, দাদা কেমন আছে এখন? সুতপা বিরক্তি চেপে ছোট্ট জবাব দিল, এখন ভালো আছেন।
ভালো তো থাকবেই, মলিটা খুব যত্ন করেছে এই কদিন, আমরা সব খবর রোজ ওর কাছ থেকে নিতাম। শ্যান্নাল বৌদি বললেন। হ্যাঁ, ভালো তো থাকবেই, মেয়েটা কি না করেছে, মাথা ধুয়ে দেওয়া, জলপট্টি দেওয়া, খাইয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, সব সব করেছে। অনন্যাদি কথা কটা চিবিয়ে চিবিয়ে বলে তির্যক দৃষ্টিতে শ্যান্নাল বৌদির দিকে তাকিয়ে মুখ টিপে হাসলেন। শ্যান্নাল বৌদি কাতে ঝাঁকিয়ে সম্মতি দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সুতপাকে জ্বালিয়ে চলে গেল ওরা। সুতপার মাথায় ঘুরছে একটা কথা, খাইয়ে দেওয়া। সত্যি কি বিপ্লব মলির হাতে খেয়েছে, নাকি ওরা বাড়িয়ে বলল? মলি বিপ্লবের গা মুছিয়ে দিয়েছে? সুতপার এত ভাবার আগ্রহ নেই। সে যে বিপ্লবকে বড্ড ভালোবাসে, সে জানে যে বিপ্লব মলির হাতে খেলে সুতপাকে তা নিশ্চয়ই জানাতো। এতক্ষণ যা কথাবার্তা হয়েছে তা বিপ্লবের কানে কিছুই ঢোকেনি। সে কানে হেডফোন লাগিয়ে রাজনীতির তরজা শুনতে ব্যস্ত। সুতপা ঘর গোছানোতে মন দিল। সপ্তাহের যে দুদিন থাকে সে সেই দুদিন ঘরটাকে নিজের পছন্দ মতো গুছিয়ে নেয়। ওর মতো করে মলি গোছাতে পারে না। সারাটা দিন সুতপার মাথায় বিপ্লবকে মলির খাইয়ে দেওয়ার কথাটাই ঘুরপাক খাচ্ছে। সময়ের কাজ সব সময় মতোই হতে থাকলো। বিপ্লব এখন আবার বিছানায় বসে। একটু আগে সে ঘরে পায়চারি করছিল, তবে বেশিক্ষণ পারল না। শরীর তার খুবই দুর্বল। ৩-৪ দিনের জ্বরে তাকে একেবারে কাহিল করে দিয়েছে। দুপুরে পাশাপাশি শুয়ে সাধারণত অনেক গল্প হয় দুজনের মধ্যে। আজ আর কোনো গল্প করতে ইচ্ছে করল না সুতপার। বিপ্লব শোয়ার একটু পরেই ঘুমিয়ে পড়ল। সুতপার ঘুম এলো না। এই একটা সমস্যা সুতপার, কোনো কিছু একবার মাথায় ঢুকে গেলে তা সহজে বের হতে চায় না। সে ভাবতে লাগলো মলির কথা। মলির এখন 22 বছর বয়স। তার মা যেদিনকে তাকে কাজে দিয়ে গেছিল সেদিন বলেছিল যে মলির একটা ছেলে আছে 5 বছরের। অনেক ছোট বয়সেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। স্বামীটা চরিত্রহীন, ভালো না। সে আবার অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে আজ বছর খানেক হলো। মলি এখন তার ছেলেকে নিয়ে মায়ের কাছেই থাকে। পাশাপাশি সে বিপ্লবের কথাও ভাবল। বিপ্লব কি মলির প্রতি আসক্ত হয়েছে? কচি বয়সের মেয়েকে সহজেই ফুসলানো যায়, তবে বিপ্লব একেবারে ও ধরনের ছেলে নয়। এটা সে করবেই না, অন্তত সুতপা যতদিন বেঁচে আছে। মলি এতই ছোট যে এই বয়সের নাতি নাতনি আছে বিপ্লবের, তাই সে মলির সাথে কোনো বাজে কাজ করবে না। এসব কি উল্টোপাল্টা চিন্তা করছে? সুতপা নিজের মনটাকে শান্ত করতে উঠে পড়ল, জল খেলো। তারপর হেডফোনটা কানে লাগিয়ে গান শুনতে শুরু করলো। সে আর শুল না। বিপ্লব অঘোরে ঘুমাচ্ছে। সে জানলই না সুতপার মনের মধ্যে কি ঝড় বয়ে চলেছে। সুতপা মনে মনে ভাবল, যদি খেয়েই থাকে তাহলে তো কোনো অন্যায় করেনি। জ্বরে বেহুশ হয়ে পড়েছিল বিপ্লব, হয়তো সেজন্য মলিকে খাইয়ে দিতে হয়েছে। কিন্তু সেটা সুতপার কাছে লুকানোর কি ছিল? ভাবল যে সুতপা কিছু মনে করতে পারে, বরং পরিষ্কার করে বললে সুতপা কিছু ভাবতই না। চেপে যাওয়াতেই সুতপার এত কষ্ট হচ্ছে। আচ্ছা, যদি এটা আদৌ সত্যি না হয়, এমন তো হতেই পারে যে উত্ত্যক্ত করার জন্যই শ্যান্নাল বৌদি ও অনন্যা দিয়ে সব গল্প করেছে। তবে সেটাও তো হতে পারে না, সুতপা আর নিতে পারছে না। তাকে এটা জানতেই হবে। সে বিপ্লবকে সোজাসুজি জিজ্ঞেস করবে। হেডফোন খুলে রেখে দিল। গান শুনতে ইচ্ছে করছে না সুতপার। অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। বিকেলে দুজনে একসাথে চা খেলো। সন্ধ্যায় কিছু পেঁয়াজি ভাজলো মুড়ি দিয়ে খাবে বলে। বিপ্লবকে এখন অনেক ফ্রেশ লাগছে। দুজনে মুড়ি ও পেঁয়াজি খেলো। তারপর আবার চা হলো। এর মধ্যে টুকটাক কথা চলতে লাগলো। এতক্ষণে বিপ্লব সুতপার সঙ্গে ভালোভাবে কথা বলতে লাগলো। গতকাল সুতপা আসার পর থেকে বিপ্লব খুব কম কথাই বলছিল সুতপার সাথে। আজ বিকেলের পর তার শরীরটা অনেক ভালো লাগছে। আসলে সুতপা তার পাশে থাকলে বিপ্লবের খুব আনন্দ হয়, তার মন ভালো থাকে। সুতপার শরীরের মিষ্টি গন্ধটা তাকে পাগল করে দেয়। মাঝে মাঝে সে জিজ্ঞেস করে, তোমার শরীরের এই গন্ধটা কিসের বলো তো? তুমি কি মাখো?
সুতপা হেসে বলে, ওটা তোমার ঘ্রাণেন্দ্রিয়র সমস্যা। আমি কিছু মাখি না মশাই, সবার শরীরের একটা নিজস্ব গন্ধ থাকে, এটা সেটাই। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, তাই একজন অন্যের কাছে কিছু লোকায় না তারা। তবে এবার কেন বিপ্লব এমনটা করল? সুতপার মাথায় আবার সেই এক চিন্তা। আজ মলিকে বিকেলে ছুটি দিয়েছে, রাতের রান্নাটা সুতপা নিজেই করে নেবে, তাই সে রান্নাঘরে ঢুকে গেল। রাতে খেতে বসে সুতপা বিপ্লবকে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে কিন্তু। অবাক দৃষ্টিতে তাকিয়ে বিপ্লব বলল, মানে? সত্যি ছাড়া মিথ্যে আমি তোমাকে কখনোই বলি না। হঠাৎ কি এমন কথা? একটু থেমে সুতপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিপ্লব বলল, কি কথা যার জন্য আজ তুমি আমাদের মাঝে সত্যি মিথ্যেকে টেনে আনলে? বলবো, সুতপার ছোট্ট জবাব। সে রান্নাঘরের মধ্যে ঢুকে গেল। আসলে সে বিপ্লবের সামনে দাঁড়াতে পারছিল না। রান্নাঘরে এসে সুতপা ভাবতে লাগলো, এটা সে কি করলো? কেন এমন কথা বিপ্লবকে বলতে গেল? বিপ্লব নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। মনে মনে ঠিক করলো এই কথা সে কোনোদিন বিপ্লবকে বলবেই না, তাতে তার যা হবার হবে। কিন্তু এখন কিছু একটা কথা তো তাকে বলতেই হবে, নইলে বিপ্লব যে তাকে ছাড়বে না। মনে মনে ভেবে নিল কি বলবে। তবে এখন তার মাথা একেবারেই হালকা হয়ে গেছে, আর মলির খাইয়ে দেবার কথা মাথায় আসছে না। রাতে বিছানায় শুয়ে সে বিপ্লবকে বলল যে তার মায়ের বেশ কিছু পুরনো গয়না আছে, সে সেগুলোকে এক্সচেঞ্জ করে নতুন গয়না বানাবে। এতে বিপ্লব যেন তাকে কোনো বাধা না দেয়। সুতপা জানে বিপ্লবের ঘোর বিরোধী। এর আগেও দু একবার কথা হয়েছে, কিন্তু বিপ্লব সে কথাকে বেশি দূর এগোতে দেয়নি। তাই বিপ্লবকে বলল, এবার তুমি আমাকে মন থেকে সম্মতি দেবে, বলো দেবে না? কি গো? কথা কটা বলতে বলতে সুতপা বিপ্লবের মুখের দিকে তাকিয়ে রইল। বিপ্লবও তার বউয়ের নরম শরীরটাকে আলতো করে জড়িয়ে ধরে সম্মতি জানালো। সুতপা বিপ্লবের একটা গালে তার নরম আঙুল দিয়ে ততোধিক নরম আঁচড় টানতে টানতে বলল, মন থেকে দিচ্ছ তো? সত্যি বলছো? একটু আদুরে গলা করে আবার সে বিপ্লবকে জিজ্ঞেস করল। সহজ সরল বিপ্লব সুতপার এখনো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আগে শক্ত করে সুতপাকে জড়িয়ে ধরল, তারপরে বলল, হ্যাঁ গো হ্যাঁ সোনা। এরপর তারা নিবিড় আলিঙ্গনে একে অপরকে আরও কাছে টেনে নিল। পরদিন সকালে মলি আসার আগে সুতপার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ পর বিপ্লবের ঘুমও ভেঙে গেল। তারা সকালের চা খেতে শুরু করার পর মলি এলো। আজ একটু দেরি করেই মলি এসেছে, সঙ্গে তার মা। কি ব্যাপার? সুতপা ওদের দুজনকে এসো বলে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে দেখল শ্যান্নাল বৌদি অনন্যাদির দরজায় দাঁড়িয়ে। কেমন একটা অস্বস্তি হলো সুতপার মনে। একদম মাকে নিয়ে মলি এসেছে, যেটা তাকে শঙ্কিত করল। যে চিন্তাটা মাথা থেকে চলে গেছিল তা আবার মাথায় এলো। তবে কি বিপ্লবের সম্পর্কে কিছু বলতেই ওরা মা ও মেয়ে এসেছে? তাহলে কি সত্যি মলি বিপ্লবকে খাইয়ে দিয়েছিল? তার চেয়েও বেশি কিছু অসভ্যতা বিপ্লব মলির সাথে করেনি তো? মনে মনে সুতপা ভগবানকে ডাকতে লাগলো, মাগো তুমি এ বিপদ থেকে আমাকে উদ্ধার করো। সুতপার সম্বিত ফিরল মলির মায়ের কথা শুনে। দিমনি, একটা কথা বলতে এসেছি তোমাকে। কালকেই আসতাম গো, তবে আমি কাল ছিলাম না, কুটুম বাড়ি গেছিলাম। সুতপা নিজেকে অনেকটা সামলে নিয়ে বলল, হ্যাঁ বলো। বিপ্লব মেয়েলি কথাবার্তার মধ্যে থাকতে চায় না, তাই চায়ের কাপ হাতে নিয়ে ভেতরের ঘরে যাবে বলে উঠেছিল। সঙ্গে সঙ্গে মলির মা বললেন, না দাবাবু, আপনি চলে যাবেন না, আপনার সামনে আমি কথা কটা বলতে চাই। বিপ্লব মলির মায়ের দিকে ফিরে একবার দেখল, তারপর আবার তার আগের জায়গায় বসে পড়ল। ছোট্ট করে বলল, ঠিক আছে আমি যাচ্ছি না, এখানেই বসছি, বলো কি বলবে। সুতপার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শেষে বিপ্লব কিনা মলির সাথে নোংরা কাজ করল। একবারের জন্য তার কথা ভাবেনি। এতদিনকার সম্পর্ক সে এক নিমেষে শেষ করে দিল। সুতপা আর যে দাঁড়িয়ে থাকতে পারছে না, দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। মলি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে। মলির মা গীতা বললেন, মলি আর তোমাদের বাড়িতে কাজ করতে চাইছে না গো, অসুবিধে আছে। সুতপা তার পা দুটোকে যেন মাটিতে গেঁথে রেখে আর হাত দুটো দিয়ে দেওয়াল ধরে শরীরের সমস্ত শক্তি নিয়ে বলে উঠল, কেন কেন কেন?
একটু থেমে আবার বলল, কি অসুবিধে বলো আমাদের। এরপর মলির মা গীতা যা বলে গেল তার জন্য সুতপা বা বিপ্লব কেউ প্রস্তুত ছিল না। তোমাদের আশেপাশের ফ্ল্যাটের লোকজন ভালো নয় দিমণি, তারা মলিকে নানানভাবে বিরক্ত করে। যেদিন থেকে মেয়েটা আমার কাজে নেগেছে তোমার এখানে, সেদিন থেকে সকাল বিকেল দুবেলা ওর কাছ থেকে সব খবরাখবর নিতে চায়। না বলতে চাইলে বলে যে ওর এখানে ঢোকা বন্ধ করে দেবে। তুমি দিমণি মলিকে বারণ করেছিলে ও যেন কিছু না বলে। মলি যখন বলতে চায়নি তখন বলেছিল ওরা সবাইকে বলে দেবে যে মলির চুরি করার স্বভাব আছে। আমরা কাজ করে খাই, দুবেলার ভাত জোটে কাজ করার ফলে চুরি অপবাদ দিলে কেউ কাজে রাখবে না, তখন না খেয়েই মরবো। আর কি সব নোংরা নোংরা প্রশ্ন করে। মলিকে জিজ্ঞেস করে যে তোর দিদি না থাকলে দাদাবাবু তোর গায়ে হাত দেয়? কিছু করে না। কি পোশাক পরে থাকে তোর দাবাবু? যখন দাবাবুর জ্বর হয়েছিল তখন বলল যে আমরা তোর দিদিকে বলবো যে তুই নিজে হাতে দাদাবাবুকে খাইয়ে দিয়েছিস, গা মুছিয়ে দিয়েছিস। তোকে তোর দিদি এ নিয়ে কিছু জিজ্ঞেস করলে তুই হ্যাঁ বলবি, মনে থাকে যেন, তা না হলে কিন্তু তোর এখানে আসা বন্ধ করে দেব। গীতা এক নাগারে কথাগুলো বলে একটু থামল। এতক্ষণে সুতপার শরীরের মধ্যে যেন হারানো শক্তি ফিরে এলো। সে খুব উত্তেজিত হলো। তবে সে উত্তেজনা বাইরে প্রকাশ না করে মলির মাকে ঠান্ডা স্বরে বলল, মলি এখানে রোজ কাজ করতে আসবে। আমার সোসাইটি অফিসে সব লিখে জানাবো, দেখছি ওরা কতবার বাড়তে পারে। এরপর সুতপা বিপ্লবের দিকে না তাকিয়েই বলল, তুমি এক্ষুনি সেক্রেটারিকে চিঠি লেখো। তারপর ঘুরে গীতার দিকে তাকিয়ে বলল, গীতাদি, তোমাদের কোনো চিন্তা নেই, মলিরও কোনো চিন্তা নেই। আমরা আজকেই সব কথা সোসাইটির সবাইকে জানিয়ে দেব। মলির মা কিছুটা দ্বিধাগ্রস্ত। সে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। স্বামী ছেড়ে যাওয়া মেয়েদের অনেক সমস্যায় পড়তে হয়। যদি তার ছোট মেয়ে মলির সম্পর্কে বদনাম রটিয়ে দেয়। মা ও মেয়ে মিলে এই হাউজিং কমপ্লেক্সে 8 বাড়িতে কাজ করে, পয়সা ভালোই পায়। এতগুলো কাজ চলে গেলে না খেয়ে মরবে। দিমনির কথা শুনে কাজ করে গেলে যদি বড় কোনো সমস্যায় পড়তে হয় তখন কি হবে? সুতপা হয়তো বুঝতে পেরেছে গীতার চিন্তা ভাবনার কথা, তাই আবার বলল, মলি এখানেই কাজ করবে, রোজ আসবে যেমন এতদিন এসেছে। কারো কোনো কথার উত্তর দিতে হবে না। আমরা দেখছি কি করা যায়। এমন ব্যবস্থা করব যে আর কোনোদিন কেউ মলিকে কিছু জিজ্ঞাসাই করতে পারবে না। তুমি এখন যাও গীতাদি, মলি থাকুক, এখনো কাজ করুক। আরও 2-4 কথার পর মলির মা গীতা আশ্বস্ত হয়ে চলে গেল। মলি কাজে লেগে পড়ল, কিন্তু সুতপা, সে যে বিপ্লবের দিকে সোজাসুজি তাকাতেই পারছে না। সে তার বিপ্লবকে ভুল বুঝে কত কি না ভেবে নিয়েছিল। এ ভুলের জন্য ঈশ্বরও তাকে ক্ষমা করবে না। হায় ঈশ্বর, সে কি করে তার বিপ্লব সম্পর্কে আজে বাজে কথা ভেবে নিয়েছিল।